নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা আজকে এই সময় অনুষ্ঠান শুরু করছি যে টপিকটার ওপর বেস করে কোনো সর্বভারতীয় সংবাদ মাধ্যম বা আঞ্চলিক টেলিভিশন চ্যানেলে এটা নিয়ে 1 ঘন্টার শো হয়নি। তবে এটা ঠিক যে বাংলার সাধারণ মানুষ এবং দেশের সাধারণ মানুষ টানা 47 দিনের ভোট প্রক্রিয়ার পর এখন ক্লান্ত। এই এত বড় ভোট প্রক্রিয়ার পর যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী, তারপর বিভিন্ন ইকুয়েশন নিয়ে সেই সরকার টিকবে কিনা, বিরোধীরা কি বলছেন, মন্ত্রক বন্টনী, সবটার দিকে সবচেয়ে বেশি নজর ছিল। কিন্তু তার মধ্যে কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি যখন আমরা অ্যানালিসিস করতে বসলাম, যখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী তার চেয়ারে তৃতীয় টার্মে বসার পরে তিনি প্রথম যে পদক্ষেপটা নিলেন, প্রথম যে সিদ্ধান্তটা নিলেন, সেটা কৃষকদের স্বার্থে। কিন্তু কেন? তিনি তার যে নির্বাচনী প্রচার, সেই প্রচারে যদি প্রচার আপনারা ভালো করে সর্বভারতীয় ক্ষেত্রে দেখেন, খুব কম অংশ ছিল কৃষকদের জন্য, খুব কম অংশ। কারণ বিগত 2-3 বছর ধরে ভারতবর্ষের দিল্লি সংলগ্ন বা এনসিআর সংলগ্ন বিভিন্ন সীমান্তে যেভাবে আমরা কৃষক বিদ্রোহ দেখেছি, সেটি 3টি কৃষি আইন থেকে শুরু করে এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য, সেই ইস্যুতে কৃষকদের যে আমরা তাদের প্রতিবাদ বা ক্ষোভ দেখেছি, সেখানে কোথাও গত 2-3 বছর ধরেই নরেন্দ্র মোদীর সরকার কৃষক ইস্যুতে বাক ফুটেছিল। কিন্তু নরেন্দ্র মোদী চেয়ারে বসার পর হঠাৎ কৃষক বন্ধু হয়ে উঠলেন কেন? হঠাৎ তিনি কৃষক দরদি হয়ে উঠলেন কেন? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন আসলে নরেন্দ্র মোদী চাপে পড়েছেন। কেন চাপে পড়েছেন? কি চাপ? চাপ ভোটের অঙ্কের। ভোটের অঙ্ক বলছে যে বিজেপি বিগত নির্বাচনের নিরিখে এমন 40টি সিট হারিয়েছে যা তাদের জেতা আসন ছিল শুধুমাত্র কৃষক অধ্যুষিত অঞ্চল। এই 5টি রাজ্যে ভোট না পাওয়ার কারণে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে বলে একটা প্রাথমিক অনুমান বা তাদের কাছে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, এমনটা সূত্রের মারফত খবর। কোন 5টি রাজ্য? আর এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন কৃষক দরদি হচ্ছেন, কৃষক বন্ধু হচ্ছেন, তখন ভারতবর্ষের অন্যতম বিরোধী রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি কৃষকদের? সব আপনাদেরকে দেখাবো, শোনাবো। প্রতিবেদন দেখুন। মোদির দ্বিতীয় ইনিংসেই বিদ্রোহী ছিলেন দেশের কৃষক সমাজ। 3 বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ দেখেছিল গোটা দেশ। এমনকি ন্যায্য সহায়ক মূল্য নিয়েও অসন্তোষ কম নেই। রাজনৈতিক শিবিরের মতে এর প্রভাবী লোকসভা ভোটে দেশের বহু রাজ্যেই ধরাশায়ী হয়েছে বিজেপি। পশ্চিম উত্তরপ্রদেশে 8, হরিয়ানায় 5, রাজস্থানে 11, পাঞ্জাবে 2, মহারাষ্ট্রে 12। 5 রাজ্যে মোট 38টি জেতা আসন হারিয়েছে বিজেপি। কৃষক আন্দোলন দমনের চেষ্টা, মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি, ডেয়ারি মালিক, পশুপালকদের সমস্যা। সমীক্ষা বলছে 2019-এর তুলনায় 2024-এ বিজেপির কৃষক ভোট কমেছে 3%। সামগ্রিক বিচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে কৃষক ভোট বেড়েছে 14%। 24-এর ভোটের হিসেব কষেই এবার কৃষকদের তুষ্টিতে অগ্রাধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম যে ফাইলটিতে সই করেছেন মোদী, সেটি পিএম কিষাণ নিধি যোজনার। পিএম কিষাণ নিধির 17তম কিস্তির অনুমোদন দিয়েছেন মোদী। দেশের 9 কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে কেন্দ্র। এর মধ্যেই আবার বারাণসীতে মোদীর কৃষক সম্মেলনের খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ উত্তরপ্রদেশের বারাণসী থেকে মোদীর জয় ব্যবধান কমেছে প্রায় 3.5 লক্ষ, যা মোদীর বড় অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে সেই বারাণসীকেই তাই কৃষক সম্মেলনের জন্য বেছে নিয়েছেন মোদী। এদিকে হরিয়ানা সীমান্তে চলছে কৃষক আন্দোলন। পাঞ্জাব হরিয়ানা সীমানার খনৌরিতে জুনের ঠাঠা রোদে অনশনরত কৃষকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের প্রতিনিধি দল।
আন্দোলনরত কৃষকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে কথা বলিয়ে দেন ডেরেক ওব্রায়েন। এই সরকার গড়বড়ে, আন্দোলন জারি রাখুন, প্রয়োজনে আমরাও যাব। ফোনে কৃষকদের উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। बहुत बहुत धन्यवाद ममता जी, आपने प्रयास किया कि हमारे पास यहाँ पहुँचे आपके एमपी साहबान। हम चाहते हैं कि आपका साथ में हम पूरा काम पे काम मिला के लड़ने चाहते हैं। थैंक और यू। आपका जो जरूरत वॉट एवर इज द एक्सपेक्टेशन, आपका जितना भी एक्सपेक्टेशन हमारा पास है, आप हमारा पास रखिए, इसको जारी रखिए। जरूरत पड़े वो तो हम लोग भी जाएंगे। हम यहाँ सहानुभूति जताने के लिए, एकजुटता जताने के लिए, समर्थन जताने के लिए ममता बनर्जी की तरफ से हम लोग यहाँ आए हैं। उन्होंने लगातार किसान के लिए आंदोलन किया है। जब जमीन अधिग्रहण हुआ था सिंगूर में, ममता बनर्जी ने भूख हड़ताल किया, 26 दिन तक भूख हड़ताल किया, अपनी जान की बाजी लगा दी। और हम समझते हैं कि हम हर वक्त किसान के साथ हैं, किसान के साथ थे, किसान के साथ रहेंगे। শুধু তৃণমূল নয়, কংগ্রেস নেতা জয়রাম রমেশও এক্স হ্যান্ডেলে কৃষক ইস্যুতে মোদীকে আক্রমণ করেছেন। ফাইলে সই করেই ঢক্কানিনাদ শুরু করেছেন মোদী, কটাক্ষ কংগ্রেসের। তবে চিন্তা বাড়াচ্ছে দেশে কৃষক আত্মহত্যার ঘটনাও। দেশের সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা মহারাষ্ট্রে, দ্বিতীয়তে কর্ণাটক। এনসিআরবি রিপোর্ট বলছে ভারতে প্রতিদিন প্রায় 150 জন কৃষক দিনমজুর আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে ভারতে দ্রুত কৃষি সংস্কার প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমাদের প্রতিবেদনের পর আমি পরিচয় পর্বে আসব। আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত, স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। সর্বরীদি, স্বাগত। রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আশিস ঘোষ। আশিস, আপনাকে স্বাগত। কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে হান্নান মোল্লা, কৃষক নেতা। আমি প্রথমেই চলে আসতে চাইব প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। প্রদীপ্ত, আমরা প্রতিবেদনে যে ছবিটা দেখালাম সেখানে একটা প্রথমে ভোটের অঙ্কটা নিয়ে আমি আলোচনায় আসব। হিসেব বলছে যে নরেন্দ্র মোদী, তার এনডিএ বা বিজেপি, তারা 3% কৃষক ভোট কম পেয়েছেন। অন্যদিকে ইন্ডিয়া জোট কৃষক ভোট বেশি পেয়েছে বা বেড়েছে, ভোট শতাংশ বেড়েছে 14%। ফলে এই যে হিসেবটা আমরা দেখতে পাচ্ছি, সেই হিসেবে কোন কোন রাজ্য রয়েছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। এবং আমি যদি বাংলার অ্যাসপেক্টেও বিচার বিবেচনা করি, বাংলার অন্যতম শস্য তালুক হুগলি, সেটাও বিজেপি হারিয়েছে। ফলে এই হিসেবের পরিসংখ্যানে বোঝা যাচ্ছে যে কৃষকরা নরেন্দ্র মোদীকে পছন্দ করছেন না, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে পছন্দ করছেন না, নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাসযোগ্যতায় তারা কোথাও আঘাত পাচ্ছেন। এবং সেটা আমরা কিভাবে প্রমাণিত হলাম? আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী নিজে অনুধাবন করে 3টি কৃষি আইন, যাকে কালা কানুন বলে কৃষকরা দাবি করেছিলেন, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এখন ভোটে তার প্রভাব পাওয়া যাচ্ছে। দেখো, 58% ভারতীয় মানুষ এখন কিন্তু এই কৃষির ওপর নির্ভর করে জীবন জীবিকা চালায়। 58, এটা কিন্তু নেহাত একটা কম সংখ্যা নয়। এবং তুমি হুগলির কথা বললে, তুমি বর্ধমানের কথাটাও যোগ করে দাও তার সঙ্গে। বর্ধমানেও কিন্তু একটা ভরাডুবি হয়েছে, যেখানে দিলীপ ঘোষের মতন নেতা দাঁড়িয়েছেন, তা সত্ত্বেও কিন্তু বর্ধমানে বিজেপির ভরাডুবি হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এমনকি বর্ধমান পূর্ব হচ্ছে। একদমই তাই। সার্বিকভাবে আমি যেটা বলতে চাইছি, দেখো, হিন্দি হার্টবেল্টের একটা বড় অংশ উত্তরপ্রদেশও তার মধ্যে পড়ে, যেখানে কৃষির ওপর নির্ভরশীল হয়, যেখানে গত বছর বিজেপি 203খানা আসন পেয়েছিল। সেটা দেখো এক দেখায় কতটা কমে গিয়েছে। আমার যতদূর মনে পড়ছে 147 হয়েছে, আমি যদি একদম ভুল না করে থাকি। কিছু হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 147-এর কাছাকাছি আসন হয়েছে। মানে 56টা আসন সেখান থেকেই শুধু কমে গেছে। মুশকিল হচ্ছে এই সরকারকে কেন মানুষ বিশ্বাস করবে? 2021 সালে আইনটা প্রত্যাহার করে নিল। 2020 সালে ডিসেম্বর মাসে যখন এই সংযুক্ত কিষাণ মোর্চা বলছে যে আমাদের 702 জন কৃষক মারা গেছে এই আন্দোলনের জন্য, সেই আন্দোলনের যে ভয়ানক রূপ তোমরা দেখেছো, যে রাস্তার ওপর কিভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিভাবে লোহা পুঁতে দেওয়া হয়েছে, সেই যে ভয়ানক দৃশ্য, মনে হচ্ছে যুদ্ধে নেমেছে জনতা, এরকম একটা ভয়ানক পরিস্থিতি, যেগুলো তৎকালীন গদি মিডিয়ারা, যারা অনেকেই এখন পাল্টেছে, তারা দেখাতো সাহস পায়নি।
তারপরে যখন জনবিক্ষোভ মারাত্মক আকার ধারণ করলো, পশ্চিমবঙ্গেও বা যশোর রোড ধরে ট্রাক্টর মিছিল হলো, তোমরা দেখলে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সব জায়গায় ট্রাক্টর মিছিল হলো, সবাই এক জায়গায় জড়ো হলো, শহীদ মিনারের কাছে আন্দোলন হলো, সেগুলো সব তোমরা দেখিয়েছো। তারপরেও কিন্তু দেখা গেল তারা দমলো না দমে শেষমেশ 702 জন যখন মারা গেলেন ওই আন্দোলনে, তারা অস্বীকার করলো। কেউ বললো দেশ কি গদ্দারও কো গোলি মারো ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং কেউ বললো যে কিছুদিন আগে চর খেয়েছে, যদিও চরকে আমি জাস্টিফাই করি না, অন্যায় হয়েছে ওইটা আমার মত অনুযায়ী। সে বলল যে ওখানে সন্ত্রাসবাদীরা বসে আছে, অর্থাৎ কৃষকদের সঙ্গে সন্ত্রাসবাদীদের। পশ্চিমবঙ্গের বুকে যারা বিজেপির মুখপাত্ররা ছিলেন তারা সেই সময় বললেন যে ওরা কেউ কৃষক নয়, প্রথমেই অস্বীকারের একটা জায়গা। এই ধরনের বাতাবরণে খালিস্তানি তকমা দেওয়া হলো এবং বড়লোক বলা হলো, কংগ্রেসের দ্বারা চালিত বলা হলো, কেউ বললো ওদের টাকা দিয়ে, কেউ বললো আন্দোলনজীবী। প্রধানমন্ত্রী তো মানে একদম পার্লামেন্টে বললেন আন্দোলনজীবী কাউকে। এই জায়গা থেকে শেষমেশ তারা বাধ্য হলেন 2021-এ ওটাকে ফিরিয়ে নিতে, এবং তারপরেও কিন্তু একটা ভাসিয়ে দেওয়া হলো যে আমরা ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি দেব। আজ অব্দি এমএসপি দিল না। তারই ফলে এই পাঞ্জাব হরিয়ানা বর্ডারে এই ধরনের এই খানাউড়ি সহ বিভিন্ন জায়গায় একটা বড় আন্দোলন হলো। সেই আন্দোলনেও গুলি চললো। বিবিসি থেকে শুরু করে বিভিন্ন নিউ ইয়র্ক পোস্ট এবং অন্যান্য সমস্ত বিদেশি পত্রিকায়, যেখানে মোদি গিয়ে বলতো যে আমরা আগে সাপুরদের দেশ ছিলাম, আমরা এখন অন্যতম হচ্ছি, যারা বলে হাউডি মোদি, সেই সব দেশের বড় বড় পত্রিকা বলছে যে মোদির রাজত্বে কিভাবে খুন হচ্ছে কৃষকরা। সেইখানেও মানুষদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে পারছে না, উল্টে বলছে আমি কৃষকদের দেখো কত ভালো কাজ করেছি, আমি 6,000 টাকা করে বছরে দিয়ে দিচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গে যখন লক্ষ্মীর ভান্ডার হয়, পশ্চিমবঙ্গে যখন অন্যান্য কৃষকদের ব্যবস্থাপনা হয়, তখন বলা হয় ভিক্ষাবৃত্তি। এই যে ডুয়ালিটি, এই প্যারালাল ডুয়ালিটি কিন্তু বিজেপির যে মুখোশটা, বর্তমান বিজেপির মুখোশটা খুলে দিচ্ছে, তারই ফল রেজাল্টে প্রদীপ তো পড়ছে। এখানেই তো অভিযোগটা তোমাদের বিরুদ্ধে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প তোমরা বাংলায় চালু করতে দিচ্ছ না, তোমরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাংলার কৃষকদের সুবিধা পেতে দিচ্ছ না, এবং সেটা কম টাকা নয়, যথেষ্ট। আমি যতদূর মনে হয় সেটা 12,000 টাকা বোধ হয়। 6,000 টাকা আমরা দিই, 12,000 টাকা, 10,000 মানে টাকা। তাহলে কোনটা বেশি বলো? আমি বলতে চাইছি এই অভিযোগও তোমাদের বিরুদ্ধে রয়েছে প্রদীপ্ত। আমি তো সেটাই বলছি যে 6,000 টাকাটা বেশি না 12,000 টাকাটা বেশি, কোনটা বেশি? তো 12,000 টাকা বেশি দেওয়া ভালো। রাজ্য সরকার 12,000 দিচ্ছে, কৃষক সম্মান নিধি ওদিকে, আমাদের কৃষক ক্রেডিট কার্ড যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিষাণ মান্ডিও খুলে দেওয়া হয়েছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আরো লোন মুকুবের ব্যবস্থার জন্য বারবার কেন্দ্র সরকারকে বলা হচ্ছে, কই লোন মুকুব তো করছে না ওরা। লোন মুকুব না হওয়ার জন্য কত কৃষক হত্যা হচ্ছে, কৃষক আত্মহত্যা। আমি ওই পার্টটা পরে আসছে প্রদীপ। আমি একটা সর্বরিদির কাছে জানতে চাই। সর্বরিদি, দুটো বিষয় এখানে আমাদেরকে নজর রাখতে হবে। সেটা হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। যতই আপনারা ভারতকে আধুনিক করার চেষ্টা করুন, আধুনিক মানে আমি এই অর্থে বলছি না, তিনি বিকশিত ভারতের কথা বলছেন, মানে বিকশিত ভারতের কথা বলছেন। প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল ট্রান্সফরমেশন চলছে ভারতবর্ষে, আমি সব মেনে নিচ্ছি। এর পরেও ভারতবর্ষের প্রধান জীবিকা কৃষিকাজ, অর্থাৎ ভারতবর্ষের যে রাজ্যগুলোর নাম আমি বললাম, এই যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ু, মহারাষ্ট্র, এখানে কোথাও আপনারা ভোট পাননি। এমনকি তামিলনাড়ুতে তো এবার বিশেষ চেষ্টা করেছিলেন আন্নামালাইকে সামনে রেখে, সেটাও বিফলে গেল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা সারের দাম, ফার্টিলাইজারের দাম ক্রমাগত বাড়াচ্ছেন, আপনারা কৃষক বন্ধু নন, আপনারা আপনাদের যে কৃষকদের জন্য যে প্রকল্পগুলো আপনারা আজ পর্যন্ত নিয়েছেন সবটাই বেসরকারীকরণের স্বার্থে, মানে বেসরকারি যে বড় সংস্থা তাদের সুবিধা করে দেওয়ার জন্য কৃষকদেরকে আপনারা সাপ্রেস করছেন, আপনারা তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কৃষকরা আপনাদের বিরুদ্ধে গেছে। বেশ, বিষয়টা হচ্ছে যে দেখুন, একটা কথা হচ্ছে যে বিরোধীদের বলা কথাগুলো আমরা গুরুত্ব না দিয়ে বরং যেটা আমাদের তৃতীয়বারের সরকার গঠনের পর যেটা প্রথম কাজ দেশের প্রধানমন্ত্রী করছেন, সেই কাজটাকে আমরা গুরুত্ব দেব। আমরা বিরোধীরা কি বলছেন, বিরোধীরা কি ব্যাখ্যা দিচ্ছেন, আমরা সেটাতে না গিয়ে আমরা দেখব যে তৃতীয়বার সরকার গঠনের পরে প্রথম কাজটাই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের জন্য করছেন। এটা কেন করছেন? প্রথমে একটা জিজ্ঞাসা এসেছিল যে উনি কেন এটা করছেন, তাহলে এতদিন উনি করেননি কেন? এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় কখন কোন কাজটা করব তার একটা শিডিউল থাকে, এবং সেই শিডিউল অনুযায়ী দেখুন যা যা কাজ
সেকেন্ড টার্মে শেষ করেছেন এবং যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাকি রয়ে গেছে সেটা দিয়ে উনি তৃতীয় টার্মটা কিন্তু শুরু করলেন। যেখান থেকে উনি কাজটা শুরু করলেন সেখানে আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যে আমরা তাকিয়ে দেখেছি যে সরকার গঠনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পর্যন্ত যাওয়া গেল না, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছলেন না, কাউকে পৌঁছতেও দিলেন না। তিনি সমালোচনা করবার জন্য আছেন। ভাই প্রদীপ তো এক্ষুনি বলল বটে, অনেক কিছু বলল, কিন্তু শুধু সমালোচনা করা, আজকে যে আন্দোলনে আমরা দেখলাম যে ডেরেক ওব্রায়েনের মধ্যে দিয়ে তিনি বার্তালাপ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কৃষকদের সঙ্গে আন্দোলনের বার্তালাপ করছেন। আমার এই আপনাদের প্রতিবেদন দেখে মনে হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাজ্যে যখন মানে হাজারের সংখ্যার উপরে ছেলে মেয়ে রাস্তায় বসে রোদে পুড়লো, জলে ভিজলো, দিনের পর দিন তাদের নিজের স্বাধিকারের লড়াই লড়লো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কি করলেন? আজকে তিনি যখন দেখছেন যে কেন্দ্রীয় সরকারটা তো গঠন হয়ে গেল, প্রথমে ওনার চেষ্টা ছিল যাতে সরকারটা গঠন করার জন্য একটা ন্যারেটিভ খাড়া করা যায়, যেটা উনি ভীষণভাবে করছিলেন। সেই তার একটা প্রভাব ভোটের উপরেও এসে পড়লো। তিনি যেভাবে ন্যারেটিভটা খাড়া করেছিলেন, তারপরে দেখা গেল সরকার গঠনের আগে উনি শুরু করলেন যে না, এই তো দুটো ল্যাংড়া ঘোড়াকে নিয়ে উনি সরকার গঠন করছেন, যেখানে বারংবার এই প্রশ্নটা এলো যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুটো মানুষ অত্যন্ত সিজনাল পলিটিশিয়ান, তারা না বুঝে কিচ্ছু করছেন না, এবং তারা জানেন তাদের কাছে আরেকটা যেটা বিষয়, এই দুটো মানুষের কাছে তাদের রাজ্য ভীষণ একটা আবেগের জায়গা, যার জন্য আমরা গতকাল দেখেছি যে তেজস্বী যাদব বলছেন যে বিহারের জন্য যদি ভালো নীতিশজি করেন, আমরা নীতিশজির সঙ্গে আছি, কারণ বিহারের ভালো হতে হবে। না, এই যে বিষয় আপনার এই বক্তব্যটা আমার মনে হচ্ছে আমাদের আজকে টপিক থেকে একটু ডিরেল। আমি বলছি আপনার এই বক্তব্যেরও একটা ব্যাখ্যা রয়েছে। আন্দোলনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক আন্দোলনে কথা বলছেন, তো আমার কথা হচ্ছে উনি কৃষক আন্দোলনে কথা বলছেন এখানে এই রাজ্যে। আমরা গত প্রায় একটা বছর টানা বোধহয় আমরা দেখলাম যে ছেলেপুলেগুলো রাস্তায় বসে রয়েছে, সেই আন্দোলন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, এখন কেন কৃষকদের কথা বলছেন? কারণ উনি চাইছেন আবার এই সরকারটাকে সর্বরিদি আমি এখানেই একটা কথা বলতে চাইবো। এতদিন ধরে দেশের অন্নদাতারা, এই শব্দটা আমি ব্যবহার করছি, এটা আমরা প্রত্যেকে জানি তারা অন্নদাতা, কিন্তু প্রধানমন্ত্রী বারবার তাদেরকে অন্নদাতা বলেই সম্বোধন করেছেন। আমি বলছি একজন চায়ওয়ালা প্রধানমন্ত্রী, তিনি তো দেশের সমস্যাকে সব থেকে ভালো চোখে দেখেছেন, তিনি তো একদম গ্রাউন্ড রিপোর্টটা ভালো করে জানেন। তাহলে আমার প্রশ্নটা শেষ হয়নি। আমি বলতে চাইছি সর্বরিদি, সেই রকম একজন প্রধানমন্ত্রী এতদিন ধরে কৃষকরা সেখানে বসে আছেন, আন্দোলন করছেন, দেশের অন্নদাতারা আন্দোলন করছেন, একবার তার সময় হলো না দিল্লি থেকে বসে হরিয়ানার ওই বর্ডারে কয়েক কিলোমিটার দূরে তাদের সঙ্গে গিয়ে দেখা করা, তাদের অভাব অভিযোগের কথা শোনা? না, কেন এটা বলছেন? অভাব অভিযোগ শোনা, বলা, কথা নানান পর্যায়ে হয়েছে, নানান পর্যায়ে। এবার কথা হচ্ছে যে দেখুন আমরা কি ব্যবস্থা নেব, সেই ব্যবস্থাটা কি নেব সেটার একটা আপনাদের এই কৃষি ব্যবস্থাতে তো খুশি নয় কৃষকরা, সেটা ভোটে প্রমাণিত হচ্ছে। না, সেটা তো ভোটে প্রমাণিত হচ্ছে। যে রাজ্যগুলো দেশের অন্নদাতা, যে রাজ্যে কৃষকরাই ডিসাইডেড ফ্যাক্টর, তারা খুশি নয় আপনারা কোন সিদ্ধান্তের কথা বলছেন? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে হরিয়ানার কৃষকদের ফোন করছেন। না, এটা তো ভীষণ হাস্যকর একটা বিষয়, ভীষণ হাস্যকর একটা বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফোন করাটা একদম একটা গিমিক তৈরি করা। বেশ, এইটাই আমি আশিসদার কাছ থেকে জানতে চাইবো। আমি আপনার থেকে এই উত্তরটাই চাইছিলাম। আমি আশিসদার কাছে যেতে চাইবো। আশিসদা, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ফোন করলেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতো, তাহলে প্রশ্ন উঠতো যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় জোট শরিক হিসেবে তিনি কি কৃষকদের সমস্যা মেটাতেন? এটা একটা একাধারে প্রশ্ন। অন্যদিকে ভোট মিটে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দলকে পাঠিয়ে কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন এবং তিনি বললেন প্রয়োজনে তিনি যাবেন। বিজেপি বলছে এটা নাটক। না, সে তো স্বাভাবিকভাবেই সরকারের পক্ষে যারা আছেন তারা বলবেন এটা নাটক, এটা গিমিক। একটা জিনিস একটু অন্যভাবে ভাবা যাক। গত 10 বছর 2014 থেকে 24
কোন ক্ষেত্রে মোদী সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিছোতে হয়েছে। একমাত্র জায়গা যেটা কৃষি আইন, 3টে কৃষি আইন গোড়ার দিকে অত্যন্ত অনমনীয় থেকে বারবার করে বৈঠক ইত্যাদি ভেস্তে যাওয়ার পর বাধ্য হয়েছেন 3টে কৃষি আইন প্রত্যাহার করতে। এরকম মানে আমি বলবো একটু অন্যভাবে শোনাবে যে উদ্ধত প্রধানমন্ত্রী, যিনি এক আকেলা সব পে ভারী, সেই প্রধানমন্ত্রীকে কিন্তু মাথা নত করতে হয়েছিল। সেই যে যে কৃষি আইন তোলা হলো, তারপরে যেটা চুক্তি ছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য থেকে শুরু করে স্বামীনাথন কমিশন তাদের রেকমেন্ডেশনগুলোকে কাজে লাগান। কিন্তু এতদিন ধরে কিচ্ছু হয়নি, কিচ্ছু না। এরপরে এসে গেল ভোট। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন কি করছেন সে তো তাঁর ব্যাপার, কিন্তু একটা তো জিনিস ঠিক যে বিরোধী দল তো চেষ্টাই করবে যে যে কারণে মোদি হেরেছেন যে যে জায়গায়, সেখানে নিজেদের কনসলিডেট করতে। এতে অন্যায় ঠিক কোথায়? এটা তো বিজেপিও করতো। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা তো তাই। আর একটা জিনিস ভুললে চলবে না, শুধুমাত্র উত্তরপ্রদেশের গম চাষি, হরিয়ানার গম চাষি নয়, এর ব্যাপক প্রভাব ছিল পশ্চিম উত্তরপ্রদেশে আখ চাষি, তোমার আলু এবং পেঁয়াজ চাষি মহারাষ্ট্রে, বিদর্ভ, নাসিকে, সমস্ত জায়গায় যেখানে কৃষকরা বাধ্য হয়েছেন ঋণের দায়ে আত্মঘাতী হতে, এবং সেই সংখ্যাটাও নেহাত কম নয়। একটা পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে এই সংখ্যাটা 2018 পর্যন্ত, 2000 থেকে 2018 পর্যন্ত 8,000-এরও বেশি যারা শুধুমাত্র ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন। ফলে এরকম এটাই তো প্রকৃত ইয়ে, যে তারা সঠিক দাম পান না বলে তাদের উৎপন্ন ফসল নষ্ট হয়ে যায়, তাদের উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার, যে দাবিটা ওরা বরাবর কৃষকরা করেছেন, যে পরিকাঠামো, অর্থাৎ তাদের উৎপাদনজাত যে সবজি ফসল, এগুলোকে উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করা, সেটা তো সরকার করবে। কিন্তু সেটা নেই বলে তারা বাধ্য হচ্ছেন বাজার দরের থেকে কম দামে নিজেদের সর্বস্ব বিকিয়ে মানে কোনো রকমের কৃষিকাজটা করতে। এই এত দূরে বসে আর একটা মোটামুটি নিরাপদ জীবনে থেকে আমরা খুব একটা ভালো বোধহয় বুঝতে পারছি না যে প্রকৃত অবস্থাটা কি। আজকে ভোটের একটা সুযোগ এসে বুঝিয়ে দিল আমাদের যে কৃষকরা মুখ ফিরিয়ে নিয়েছেন এই সরকারের থেকে। এবার আর একটা কথা যেটা বলা হচ্ছে বা বললেও, যে নরেন্দ্র মোদী এসে প্রথম ফাইলটা সই করলো। আচ্ছা, এটাও কি গিমিক নয়? প্রথম ফাইলটা তো অন্য কিছুও তো হতে পারত। প্রথম ফাইলটা কৃষকদের করে সই করে, তাও নতুন কিছু না, তাদের কিস্তির টাকা পাবেন, সে কিস্তির টাকা ছাড়লো। আমি আপনাকে থামিয়ে বলতে চাইবো, সেটার কারণ আমি নিজে রিসার্চ করে যেটা বার করতে পেরেছি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের সামনে বিধানসভা নির্বাচন, এবং মহারাষ্ট্রে কৃষক মৃত্যুর আর হাইয়েস্ট। এনসিআরবি রিপোর্ট বলছে, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল বা আমি বলছি না, এনসিআরবি রিপোর্ট, কেন্দ্রীয় তথ্য বলছে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যার হার মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্রের সামনে নির্বাচন, এবং মহারাষ্ট্র মুখ ফিরিয়েছে। এটা একটা রাজনৈতিক কারণ হতেই পারে, এবং যেটা দেখা যাচ্ছে যে সহসা তিনি একদম কৃষক বন্ধু হয়ে যাচ্ছেন, এবং সেটাই বা কতটা বিশ্বাসযোগ্য। আমার একটা কথা মনে রেখো, যে উনি কোনো নতুন কিছু করেননি। তার কৃষকদের তার প্রতিশ্রুত যে টাকা, সেই টাকার একটা কিস্তি ছেড়েছেন। ফলে ওইটাকে ঘটা করে নতুন কোনো প্রকল্প নয়, না নতুন কোনো অ্যাসুরেন্সও না, তিনি একটা টার্মের টাকা তিনি রিলিজ করছেন মাত্র বছরে বোধহয় 4 বার, না বছরে 4 বার করে তারা দেয় কিস্তি, তার একটা কিস্তি এইটা। ফলে যে খুব একটা কিছু যুগান্তকারী কিছু করলেন, কৃষক বন্ধু হয়ে গেলেন, তা কিন্তু নয়। বেশ, আশিস দা, এইখানেই আলোচনায় আসছে যে বাংলার বঞ্চনার কথা। একটু আগে আমরা বলছিলাম যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে, কেন্দ্রীয় আবার পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরো কিছু ঘোষণা নরেন্দ্র মোদী করেছেন, কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেটাতে কিন্তু আবার লাভবান বাংলা। কিন্তু সেটা কি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কৃষক নেতা হান্নান মোল্লা। হান্নান সাহেবকে আমি স্বাগত জানাই এনকেটিভি বাংলার এই সময়ের অনুষ্ঠানে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমি ছোট্ট করে হান্নানদার কাছে যাওয়ার আগে একটুখানি সর্বরিদির কাছ থেকে জেনে নিতে চাইবো। সর্বরিদি, এই যে ভোট পার্সেন্টেজ আপনাদের 3% কমাটার থেকেও বড় হচ্ছে ইন্ডিয়া জোট তাদের 14% ভোট বেড়ে যাওয়া, মানে এটা একটা মানে সামনের যে বিধানসভা রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন আছে তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম। এবং মহারাষ্ট্রের কৃষকরা বলছেন যে 12টি সিট তারা আপনাদেরকে দেননি। এবং সবচেয়ে বড় কথা, এই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কি এই ফান্ড রিলিজ করা হলো তড়িঘড়ি? দেখুন, একটা কথা বলি, প্রত্যেকটা নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের যেমন তার আবেগ, তার কথা আমরা বুঝতে পারি, তেমনি আবার নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে একটি সরকার তার কাজ করা এবং কোথায় গিয়ে তার ত্রুটি রয়ে গেল সেটাও তারা বুঝতে পারেন। সুতরাং এই যে যদি আমাদের কিছু ত্রুটি হয়ে থাকে, সেইটা কিভাবে সেখান থেকে আমরা ফিরে আসব, যাদের খারাপ লাগা এখানে কাজ করছে, যারা মনে করছেন যে আমরা ভোটটা দিলাম না কারণ আমাদের এই বিষয়গুলোতে তারা মুখ ফিরিয়েছিলেন, সেই কথাগুলোর মান্যতা দেওয়ার কারণেই তো তৃতীয়বার সরকার গড়ার পর, যেদিন সরকার গঠন হয়েছে তার পরের দিন প্রথম কাজটাই না সর্বরিদি আমার প্রশ্ন এটা ছিল না। আমি বলতে চাইছি আপনারা ফান্ড রিলিজ করলেন, ঠিক আছে, সেটা তো আশিস দা বললেন যে সেটা শিডিউল্ড ছিল, কিন্তু যেটা মূল সমস্যা, আমি বারবার বলছি, ফার্টিলাইজারের দাম, সারের দাম। একজন কৃষক তিনি যখন ফসল ফলাচ্ছেন, যে পরিমাণ তার অর্থ খরচ হচ্ছে, সেই ফসলটা উৎপাদনের পর তিনি বাজারে গিয়ে সেই দামটা পাচ্ছেন না, তার মধ্যে ফোরেরাজ তো রয়েছে। আমি বলছি এই যে বেসিক সমস্যাটা, দেখুন, সেইটাকে তো আপনারা আইডেন্টিফাই করতে না, পারছেন না। ফোরেরাজটা আপনি এইভাবে কোনো সরকারের দ্বারা এইভাবে ফোরেরাজটার থেকে আপনি বেরোতে পারবেন না, কারণ এই ফোরেরাজ যেটা চলছে না সেটা শুধু আপনি কৃষক বলে না, আমাদের কৃষি প্রধান দেশে একটা সুষ্ঠু কৃষি নীতি থাকবে তো। না, ভারতবর্ষের মতো দেশে কৃষি সংস্কারের প্রয়োজন রয়েছে তো। দেখুন, সমস্ত কিছুর প্রয়োজন এক নিমেষে এক মুহূর্তে করার যায় না, করতে পারা যায় না। যেভাবে ভাবনা হয়েছে আজকে এই সিদ্ধান্তটাও কিন্তু সেই ভাবনারই একটা ফল। যদি আমি বারবার যেটা বলছি, যা কাজ ত্রুটি রয়ে গেছে, যেটা নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের সরকার আমরা বুঝতে পেরেছি যে এইখানে আপনার বক্তব্যের আমি যদি মর্মার্থ ধরে নিই, আপনারা বুঝতে সবেমাত্র কৃষকদের সমস্যাগুলো এখন বুঝতে চাইছেন, অনেকে বলছেন দেরি হয়ে গেছে। আমি হান্নান সাহেবের কাছে যাব। হান্নান মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়। হান্নান দা, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলার এই সময়ের এই অনুষ্ঠানে। হান্নান দাকে কি আমরা পাচ্ছি? না, এখনো যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। আমি সেই সুযোগে আমি যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাবো বলছিলাম, সেই প্রেজেন্টেশনটা একটু দেখাবো, যে শুধুমাত্র কৃষক দরদি বা কৃষক বন্ধু নয়, তিনি এবার বকেয়াতেও দরাজহস্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন আমি দেখাই, দেখুন। ক্ষমতায় এসে রাজ্যগুলিকে করের টাকার অতিরিক্ত কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন। জুন মাসের করের টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে দেওয়া অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যগুলির মধ্যে ভাগ হচ্ছে মোট 1,39,750 কোটি টাকা, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ রয়েছে প্রায় 11,000 কোটি টাকা, মানে 10,513 কোটি টাকা। এই হচ্ছে মূল হিসেব। যদিও এই টাকা দেওয়ার ভাগে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে 1 নম্বরে। আমি এটা নিয়ে একটুখানি আগে চলে আসতে চাইবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে। আচ্ছা প্রদীপ্ত, আমি একটু থামাচ্ছি। হান্নান সাহেব আমাদের সঙ্গে এসছেন, আমি হান্নান দাকে আগে কৃষির বিষয়ে প্রশ্নটা করে নিই। হান্নান সাহেব, আমি আজকে আমার ভালো লাগা যে আজকে আমাদের এই স্পেশাল অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আমি আপনাকে যে প্রশ্নটা করা থেকে লোভ সামলাতে পারছি না, যে দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে দিল্লি সংলগ্ন অঞ্চলে, বিভিন্ন সীমান্তে, রাজ্য সীমানাগুলিতে। আপনাদের দাবি কি এখনো একই আছে? আপনাদের কৃষকদের আন্দোলনের মূল দাবিগুলো কি এখনো একই আছে? যে দাবিগুলোতে আমরা দেখেছি এর আগে নরেন্দ্র মোদীকে পিছু হটতে, এখনো কি একই দাবিতে আপনারা সরব হয়েছেন বা একই দাবি রয়েছে? নরেন্দ্র মোদী
পুরা দেশের কৃষকদের সামনে একজন বিশ্বাসঘাতক প্রমাণিত, এবং কৃষকরা সেই জন্যে তার বিশ্বাসঘাতকতার জবাবও দিয়েছে। কিন্তু আজকে সরকার তা থেকে কোনো শিক্ষা নেয়নি। যে হচ্ছে শিবরাজ সিং, যে হচ্ছে 6 জন কৃষকের মানসরে যাকে গুলি করে খুন করলো, যার হাতে কৃষকের রক্ত লেগে রয়েছে, তাকে কৃষিমন্ত্রী করে কৃষকদের কি বার্তা দিচ্ছে বুঝতেই পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা যে দাবিতে আন্দোলন শুরু করেছিলাম, সরকার সেই দাবি তো 3টে কালা কানুন তুলে নিয়েছিল আলাদাবাদ, কিন্তু আমাদের এমএসপির দাবি ছিল, সরকারিভাবে প্রকিউরমেন্টের দাবি ছিল, আমাদের দাবি ছিল হচ্ছে গিয়ে যে ইলেকট্রিসিটি বিল যেটা, সেটাকে প্রত্যাহারের দাবি ছিল, এবং লোন ওয়েভার করার, ঋণ মুক্তির দাবি ছিল। সরকার আমাদের আন্দোলন যখন শেষ হলো, মানে আমরা স্থগিত রেখেছিলাম, তো 9ই ডিসেম্বর সরকার একটা চিঠি দিয়েছিল, সেই চিঠির ভিত্তিতে আমরা স্থগিত রেখেছিলাম। সেতে 6 পয়েন্ট দাবি সরকার ঘোষণা করেছিল যে আমাদের সঙ্গে বসে এই বিষয়গুলো ফয়সালা করবে। অর্থাৎ তারা বলেছিল যে তারা এমএসপি স্বামীনাথন কমিশনকে বিচার করবে, আমাদের সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে লোন ওয়েভার নিয়ে আলোচনা করবে, আমাদের সঙ্গে ইলেকট্রিসিটি বিল নিয়ে আলোচনা করবে, এবং অন্য যে শহীদ হয়েছে তার পরিবারকে ক্ষতিপূরণ ইত্যাদি 6 পয়েন্ট লিখিত দিয়েছিল 9ই ডিসেম্বর। আজকে 3 বছর হয়ে গেল, সেই ব্যাপারে সরকার তো কোনো উচ্চবাচ্য নেই, এবং সরকার এসেই সেই সব ব্যাপারে না গিয়ে সেই যে পুরনো সে পদ্ধতি, সেই পদ্ধতি চালু করে দিয়েছে। আজকে এলান করে দিল যে আমি সরকারি 8,000 করে টাকা দিচ্ছি, 6,000 করে আমরা তার কিস্তি দেওয়া শুরু করলাম। এ কি আমরা কবে চেয়েছি কিস্তি? আমরা ভিক চাইনি কৃষকরা, আমরা ফসলের দাম চেয়েছি। ফসলের দাম চাইলে সরকারির এই ভিক্ষের কোনো প্রয়োজন নেই, কিন্তু সরকার সেই ভিক্ষে দিয়েই তার কাজ শুরু করতে চাইছে, এবং একজন খুনিকে কৃষিমন্ত্রী করে আমাদের ওপর চোখ রাঙাচ্ছে যে কৃষকদের কোনো দাবি তো মানবেই না, কৃষকদের বিরুদ্ধে সে প্রয়োজনীয় আঘাত করবে। তার আজকে নতুন সরকারের ভূমিকা আমরা তাই দেখছি। আমরা এই ঘটনার নিন্দা করি, এবং এই জন্যে আমরা আজকে চাই যে আমাদের যে দাবি, আমাদের এসকেএমে সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হবে জুলাই মাসের ফার্স্ট উইকে, সেখানে বসে এইগুলোর মূল্যায়ন করে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। হান্নান সাহেব, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমরা একটা তথ্য সামনে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি 5টি রাজ্যে এবং একাধিক রাজ্য মিলিয়ে কৃষক ভোট 3% কম পেয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোট তারা 14% ভোট বাড়িয়েছে। আপনি কি মনে করছেন যে কৃষকরা নরেন্দ্র মোদীকে পছন্দ করছেন না বলেই কৃষক সমাজ মুখ ফেরানোর কারণে বিজেপির এই ভরাডুবি হয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই রাজ্যগুলিতে? ডেফিনেটলি আমরা তো মিডিয়া সবসময় কিছু ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার প্রচার করে, ঢাক বাজায় ব্যক্তির, কিন্তু আমরা আন্দোলনকে উপেক্ষা করার একটা টেন্ডেন্সি আমাদের দেশে আছে, মিডিয়ারও আছে। কিন্তু আমরা জানি যে 1 বছরের আন্দোলনে নরেন্দ্র মোদীর যে মুখোশ, যেভাবে গোটা দেশের প্রায় 50% মানুষ কৃষক যারা ক্ষেতমজুর, তাদের কাছে যেভাবে খুলে ধরেছে, এবং তাদের সঙ্গে যে কৃষকদের সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি, মোদী কৃষক বিরোধী, কৃষকের দুশ্মন, এটা প্রমাণ করার জন্যেই কৃষক যে সংযুক্ত কিষাণ মোর্চা কল দিয়েছিল বিজেপি কৃষকের শত্রু, বিজেপিকে সাজা দাও। আমরা মনে করি সেই কল সফল হয়েছে। বিভিন্ন গ্রামাঞ্চলে কৃষকদের একটা বড় অংশই হচ্ছে গিয়ে ভোট দিয়েছে, হয় মোদির বিরুদ্ধে দিয়েছে, নয়তো ইন্ডিয়ার পক্ষে দিয়েছে, দিয়ে এই মোদিকে হারাবার রাস্তা পরিষ্কার করেছে। এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আপনাকে আমার তৃতীয় প্রশ্ন হান্নানদা, যে আপনারা বলছেন যে নরেন্দ্র মোদী হচ্ছে কৃষক শত্রু। নরেন্দ্র মোদী যদি কৃষক শত্রু হয় তাহলে কেউ না কেউ কৃষকদের বন্ধু। সেই বন্ধুর হিসেব যদি কষতে হয় তাহলে দেখা যাচ্ছে 14% যেহেতু ইন্ডিয়ার ভোট বেড়েছে, জোটের ভোট বেড়েছে, দলগুলোর ভোট বেড়েছে, তাহলে তারা কৃষক বন্ধু বা কৃষকরা মনে করেছেন যে এই রাজনৈতিক দলগুলোকে যদি ভোট দেওয়া যায় তাহলে তাদের স্বার্থ সুরক্ষিত হতে পারে বা স্বার্থ সিদ্ধি হতে পারে। কিন্তু সেই জায়গায় যদি আমরা দেখি যে বাংলার হিসেবে যদি আমরা দেখি যে বাংলার বর্ধমান, বাংলার হুগলি, এই অঞ্চলগুলোতে বামেদের ভোট বা বামেদেরকে ভরসার জায়গায় আনতে পারেনি। মানে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে তারা ভরসা করেছেন বা তৃণমূল কংগ্রেস সেখানে ভালো রেজাল্ট করেছে, কোথাও আপ ভালো রেজাল্ট করেছে। মানে আমি বলতে চাইছি এটাই যে তাহলে কি ইন্ডিয়া জোটের ওপর ভরসাটা বেশি
কিন্তু বাংলায় তাহলে কৃষক সমাজ, কৃষকদের একটা বড় অংশ বামেদের ওপর কেন ভরসা করতে পারছে না কৃষক বন্ধু হিসেবে? বাংলার পরিস্থিতি ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা। বাংলায় যে গত 10 বছর ধরে যে বাইনারি পলিটিক্স চলেছে এবং বামপন্থীদের 10 বছর ধরে যে খতম করে দেওয়া হয়েছে, ফিজিক্যালি কয়েকশোকে খুন করে, 50,000কে বাড়ি থেকে উৎখাত করে, 1 লক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা জারি করে এবং লাগাতার তাদের বিরুদ্ধে প্রচার করে একটা হাওয়া তৈরি করা হয়েছে বামপন্থী নেই। রাতারাতি বামপন্থী উঠে দাঁড়াবে স্পিনিংস না, যে একটা জাদুর মতন উঠে দাঁড়িয়ে পড়বে। যেভাবে তাদেরকে সমূলে বিধ্বস্ত করার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে একটু ওঠার প্রচেষ্টা হয়েছে মাত্র। মানে এখন সেই বাংলার প্রচেষ্টায় কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি positive বিশ্বাস হতে করছেন। সময় লাগবে। বা কৃষকদেরও ভোট, বাংলাদেশ কৃষক আন্দোলনের যে প্রভাব, সেই বাংলাদেশের কৃষক আন্দোলনের প্রভাব অতটা কার্যকরী হয়নি, কারণ ওখানে কৃষক আন্দোলনও অত জোরদার হয়নি। যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, যেসব জায়গায় বড় বড় কৃষকরা লড়াই করেছে, সরকারের নীতিকে উন্মুক্ত করেছে জনগণ। আনন্দ, আমার এখানেই তো প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার কৃষকদেরকে ফোনে বার্তা দিচ্ছেন ডেরেক ওব্রায়েনের মাধ্যমে, অথচ আপনি বলছেন বাংলার কৃষকদেরকে একত্রিত করা যায়নি। বামেদের বিশ্বাস হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো একত্রিত করতে পারতেন। এটা তো কন্টিনিউয়াস পলিটিক্যাল ফ্যাক্টর, এটা এক কথায় এরকম হয় না। আপনার চোখে দেখলেন না, সেটা দিয়ে কমেন্ট করে দিলেন, পলিটিক্স এত সোজা না। আনন্দ, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার এই অনুষ্ঠানে, আপনার অনেক বিজি শিডিউলের মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন, সেটা হচ্ছে যে এই কৃষক আন্দোলনের ভবিষ্যৎ কি? মানে আপনারা এই আন্দোলনের মাধ্যমে কি চাইছেন? আরো একবার নরেন্দ্র মোদীকে বাধ্য করতে যে কৃষকদের নিয়ে কোনো সংস্কার হোক, কৃষি সংস্কার হোক, দেশে কৃষকদের নিয়ে একটা স্বচ্ছ আইনি ব্যবস্থা হোক এবং আপনারা যে দাবিগুলো করছেন সেগুলো তার মাধ্যমে প্রতিফলিত হোক। হ্যাঁ, নেতাই সেটাই স্বাভাবিক। আমরা তো আর বোম নিয়ে রাস্তায় নামিনি, বন্দুক নিয়েও নামিনি। গণতান্ত্রিক দেশ, সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার দাবি খালিস্তানি জানাবার। তকমা দেওয়া এবং হয়েছে, আমরা যেটাকে ন্যায্য বড়লোক, দাবি মনে করেছি, কোট আনকোট বড়লোক ও তো তকমা দিয়েছিল। দেওয়া হয়েছিল। ও সমস্ত মিথ্যা কথা, ও কঙ্গনার মতন ইডিওটিক টক অনেক বলেছে, অনেক পলিটিক্যাল লিডার এই ধরনের ইডিওটের মতন কথা বলেছে। দ্যাট ইজ নট রিয়েলিটি, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। আমরা বলেছি যে আমরা গোটা ভারতবর্ষের কৃষকের যে সমস্যা, সেই সমস্যার দাবি আমরা রেখেছি এবং এই দাবি ছাড়া কি, এবং আমাদের শুধু দাবি না, স্বামীনাথনের মতন পণ্ডিত লোকও সেই দাবিকে স্বীকার করেছে। আমরা চাই সেই দাবির ভিত্তিতে কৃষকদের সমাধান করা হোক। আমরা তো বলেছি কৃষকরা ভিক্ষা চায় না। আমার ফসলের দাম যদি পাই, আমার লোন মুক্তি যদি হয়, তাহলে কৃষক আর ভিক্ষের ঝুলি নিয়ে কারো কাছে যাবে না, সে নিজের পায়ে দাঁড়িয়েই সে বাঁচিয়ে থাকবে। কৃষি সমস্যার সমাধানের পথ বলতে আমরা কৃষক আন্দোলন মানে যেটা কৃষকরা কি চায়, কৃষি সমস্যার সমাধান না নরেন্দ্র মোদী দেশ থেকে চলে যাক, কোনটা? আমরা জাহান্নামায় যাক নরেন্দ্র মোদী, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের ফসলের ন্যায্য দাম, যেটা স্বামীনাথন বলেছে, খরচের 1.5 গুণ, এবং ওই দামে সরকার ফসল সংগ্রহ করুক। আর 2 নম্বর হচ্ছে, একবার সামগ্রিকভাবে তুমি 15 লক্ষ কোটি টাকা আদানির লোন মকুব করতে পারো, তা কিষাণ, যে কোটি কোটি কিষাণ যারা অন্নদাতা, তাদের একবার লোন মকুব করতে পারবে না কেন? এই সমস্ত আমাদের যে দাবি, সেই দাবি হচ্ছে এখনও আছে। ওই দাবি যতক্ষণ না মিটবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কোন পলিটিক্যাল পার্টি কী করলো সেটা কথা না, কোন পলিটিক্যাল পার্টি যে করবে না তার বিরুদ্ধে লড়াই করব। যেহেতু অনেক এনডিএর পার্টি আমাদের দাবিগুলো তাদের নির্বাচনী ইশতেহারে লিখেছিল, তো তারা নেই ক্ষমতায়। আমরা বলবো যে তোমরা ইমানদার হও, এই দাবিতে পার্লামেন্টে আন্দোলন করো। আমরা যখন রাস্তায় লড়বো, তোমরা যদি সত্যি ইমানদার হও, তাহলে তোমার নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো লিখেছো আমাদের দাবি সমর্থনে, সেগুলো তোমরা পার্লামেন্টে তোলো। তোমার পার্লামেন্টের লড়াই, রাস্তার লড়াইকে একযোগে আমরা যাতে কৃষকদের দাবি আদায় করতে পারি। বেশ, আনন্দ, অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এনকেটিভি বাংলা দর্শকদের, তারা সমৃদ্ধ হয়েছেন আপনার বক্তব্যে। তবে আমি দর্শকদের জানিয়ে রাখি যে হান্নান মোল্লা তিনি সুদূর নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নয়াদিল্লি থেকে হান্নান মোল্লাকে আমরা এই অনুষ্ঠানে আনতে পেরেছি। অনেক ধন্যবাদ হান্নান আমাদের সঙ্গে থাকার জন্য। আমি যে প্রশ্নটা একটু আগে করছিলাম, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আরও একবার আমি দর্শকদের দেখাতে চাইবো যে বাংলায় দরাজ মোদি, তিনি বাংলাকে করের অতিরিক্ত টাকা দিয়েছেন। আমি একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল প্রদীপ্ত তোমার সঙ্গে, যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, সেই বঞ্চনার উত্তর বাংলা দেবার পরেই কি হঠাৎ নরেন্দ্র মোদীর মনে হলো যে এই করের টাকা না দিলে আগামী 2026-এর নির্বাচনে মানে যাকে বলে কোট আনকোট রাজনৈতিক বিপদ রয়েছে বিজেপির?
না দিদি যেটা বললো না যে শিডিউলের ব্যাপার আছে, ওই শিডিউলের ব্যাপার, এর বাইরে কিছু নেই। সংবিধানে 3টি তালিকার মধ্যে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে এবং কেন্দ্র রাজ্যের সম্পর্কে একটা আর্থিক সম্পর্ক আছে। সেই আর্থিক সম্পর্ক অনুযায়ী সংবিধানের 280 3 এ নম্বর ধারায় 280 3 এ নম্বর ধারায় এই করের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং ওই সাংবিধানিক ধারা অনুযায়ী অর্থ কমিশন এই জায়গাটা করে। এবং মাথায় রাখতে হবে, আচ্ছা প্রদীপ, তো অডিওর কোথাও একটা সমস্যা হচ্ছে, আমি বাধ্য হচ্ছি তোমাকে একটু থামাতে, আবার আমি তোমার কাছে আসবো দ্রুত। আমি সর্বরিদির উত্তরটা নিতে চাইবো। সর্বরিদি, এখানেই তো আমার আপনাদের কাছে প্রশ্ন, এতবার বাংলা বলছে টাকা দিন টাকা দিন, ভোটের আগে দিলেন না। আমি বলছি যদি ভোট অঙ্কটা আপনারা ভালো করে বোঝেন বা বুঝতেন, তাহলে তো এই টাকাটা আপনারা ভোটের আগে রিলিজ করতে পারতেন, মানে ভোটের অন্তত 1.5 মাস 2 মাস আগে। তাহলে তো অন্তত পক্ষে তৃণমূলের তরফ থেকে এই কথাটা আপনাদেরকে শুনতে হতো না যে আপনারা বাংলা বিরোধী। না দেখুন, যারা বাংলা বিরোধী বলছেন, কেমন টাকা দিয়ে দিলেই সেই বিরোধটা থাকলো না, এটা কি কোনো কথা? বাংলাকে তো টাকা দেওয়া, এটা ফেডারেল সিস্টেম, টাকা তো দিতেই হবে, এটা তো কোনো কথা নয়। কিন্তু কেন তাহলে এই যে বলছেন ভোটের আগে কেন দিলেন না, ভোটের পরে কেন দিলেন? এই টাকাগুলো যে যে কারণে দেয়া হয় সেই কারণগুলো যথাযথভাবে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই কারণে এখন দেয়া হলো। ভোটের আগে দিলে বোমা কেনা হতো, বন্দুক কেনা হতো। আমরা তো দেখেছি কিভাবে সন্দেশখালী থেকে বাংকার থেকে বিদেশি বন্দুক বেরোচ্ছে, মানুষ তো দেখেছে। আর এছাড়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সন্দেশখালী আপনাদেরকে বিশ্বাস করেন না, সেটা দেখুন, ভোটের অঙ্ক আলাদা জিনিস, কে বিশ্বাস করলো বিশ্বাস করলো না উপরে বা ভোটের অঙ্ক হয় না। তার কারণ বাহুবলী ভোট দিয়ে ভোট জেতা যায়। মানুষের সর্বরিদি, যদি সন্দেশখালী ভোটের রাজনীতি না হতো তাহলে ভোটের গোটা পর্বে প্রধানমন্ত্রী না আপনি কি বলছেন যে সন্দেশখালীতে, দেখুন সন্দেশখালী বিজেপি জিততে পারলো না, তার মানে এই নয় সন্দেশখালীর আন্দোলনটা মিথ্যে ছিল, সন্দেশখালীর ওই মেয়েগুলোর যন্ত্রণাটা মিথ্যে ছিল, ওই অপমানটা মিথ্যে ছিল, ওই যৌন নিগ্রহটা হয়নি। এটা কিন্তু নয় যে সন্দেশখালী বিজেপি জিততে পারলো না। কেমন ভোট করানোতে তৃণমূল এখন সিদ্ধহস্ত। কপি বুক একদম যেমন ভাবে আমরা দেখেছি বাম রাজনীতি কালে তারা যেভাবে ভোট করাতেন, সুন্দর কপি বুক তৃণমূল শিখেছে। এখন কথা হচ্ছে এই আলোচনাটা হেরে যাওয়া জিতে যাওয়া এটা নয়, একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন আপনি যতটা সহজভাবে দেখছেন। সর্বরিদি, মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্তে কৃষকদের জন্য, মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্তে টাকা রিলিজ, মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্তে আবাস যোজনায় ঘর দেওয়ার সিদ্ধান্ত, এত দরাজ, মানে হঠাৎ কল্পতরু কেন? হঠাৎ কল্পতরু বলেছেন তো টাকা দেওয়ার জন্য এত বলেছেন, তো প্রধানমন্ত্রী তৃতীয়বারের ক্ষমতায় আসার পরে টাকা দিয়েছেন, আপনারা চেয়েছেন দিয়ে দিয়েছেন। কি সমস্যা? সহজ অঙ্ক, আপনারা চেয়েছেন দিয়ে দিয়েছেন। সমস্যা? আপনারা তো অনেকদিন ধরে চাইছিলেন, ধর্ণা দিয়েছেন। এটা তো সেইটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, এটা জিএসটির কাঠামোর সঙ্গেও কোনো সম্পর্ক নেই। এটা অতিরিক্ত কিস্তির যে মানে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা দিয়েছে। মাথায় রাখতে হবে সংবিধানে, আবার বলছি 280 3 এ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক, তার একটা ট্যাক্স ক্যালকুলেশন করে তার ইন্টারেস্টটা এখানে দেওয়া হয়েছে। এটা নতুন কিছু নয়, এটা রেগুলার একটা টাস্ক, এটা প্রাপ্য, অতিরিক্ত দেওয়া হয়েছে। এটাই এবারে না এটা একদম সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, এটা বিশেষ কিছু নয়। বিশেষ কিছু যদি হতো তাহলে স্পেশাল প্যাকেজের ব্যাপারটা বিহারকে যেটা দেখা হচ্ছে সেটা বলো। আমার বক্তব্য যে এটার সঙ্গে জিএসটির কাঠামোর কোনো সম্পর্ক নেই। 4,60,000 কোটি টাকা বাংলা থেকে প্রত্যক্ষ পরোক্ষ ট্যাক্স তুলে নিয়ে গেছে। বাংলার এই মুহূর্তে প্রাপ্য হচ্ছে 1,07,000 কোটি টাকা, যেটা প্রাপ্য জিএসটি কাঠামো থেকে, সেটা দেয়নি কিন্তু, তার কোনো অংশ দেয়নি কিন্তু। মাথায় রাখতে হবে 59 লক্ষ মানুষকে 100 দিনের টাকা দেয়নি, রাজ্য সরকার নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। 11.36 লক্ষ মানুষের বাড়ির ছাদের টাকা পাওনা আছে, দেয়নি কিন্তু। 2022 সালের শেষে 23 সালের শুরুতে একটা সভা করেছিল শুভেন্দু অধিকারী, সেখানে তো একটা ফর্ম ফিল আপ করেছিল যে রাজ্য সরকার তো দুর্নীতির দায়ে অভিযুক্ত, তোমাদের করতে হবে না ওখান থেকে, তোমরা আমাকে ফর্ম ফিল আপ করে দাও, আমার সভা বড়াও, আমি তোমাদের ফেরত দিয়ে দেবো বাড়ি। আজ অব্দি সেই বাড়িও করতে পারেনি। মুশকিলটা হচ্ছে কোনো দান দয়া দাক্ষিণ্যের ব্যাপারে এখানে কিচ্ছু নেই। এটা একটা শিডিউল কাজ, যেই শিডিউল কাজটা করেছে এর বাইরে কিচ্ছু নয়। যদি প্রকৃত প্রস্তাবে বাংলার টাকা ফেরত দিতে হয় তাহলে ওই 1,07,000 কোটি টাকা ফেরত দিক, যদি প্রকৃত প্রস্তাবে ফেরত দিতে হয় সড়ক যোজনার টাকা দিক, যদি প্রকৃত প্রস্তাবে দিতে হয় অন্যান্য যে খাতে, সেই হিসাব তো দেওয়া আছে। প্রদীপ্ত যখন বলছেন তখন হিসেবও দিক, যে হিসেব দেওয়া হয়নি বলে
যে না, হিসেব একটা দেওয়া চিঠি, হয়নি বলে একটা যে চিঠি এবার টাকাটা বলে দিই, দেওয়া হয়নি, দিদির বোধহয় কিছু তার জানার হিসেব সমস্যা দেওয়া আছে হোক। যে যখন কেন্দ্রীয় কমিটিগুলো এসেছিল সেই কেন্দ্রীয় কমিটি যাওয়ার পরে রাজ্য সরকারের যে রেসপন্স গেছে সেই রেসপন্সের উত্তর যদি দিদিরা একটা এখানে দেখিয়ে দেয়, মুখে বলতে পারেন, যা খুশি মুখে বলে দিন, যায় আসে না, মানুষ আজকাল আর বিশ্বাস করে না আপনাদের। আপনি একটা কাগজ নিয়ে ফেসবুকে পোস্ট করতে বলুন যে না দেখুন এই হিসাবগুলো আমরা চেয়েছি, রাজ্য সরকার দেয়নি। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, শুধু তৃণমূল দল থেকে না, রাজ্য সরকারের তরফ থেকে প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা হিসাব দিয়ে দেওয়া হয়েছে, সেটাও জানানো হয়েছে, তার ডকুমেন্ট আরে কি আমাদের আশ্চর্য, গভর্নমেন্টের তাহলে ওয়েবসাইটেও BJP তে রয়েছে। এতবার করে কিন্তু ভাই, এতগুলো টিম এসে এতবার গেল, করে বলা একটা হচ্ছে টিম হিসেব কিন্তু দিন, বলে, আমি হিসেব বলছি দিন। একটা ডকুমেন্ট দেখান না যে হিসাব দিইনি আমরা, বা আপনারা কোন হিসাব চেয়েছেন। ক্যাগের এবার রিপোর্ট যদি এবার সেখানেই এবার বলি। প্রদীপ্ত, ক্যাগের রিপোর্টে আমি ভুল বলছি আছে। এবার বাংলার মানুষ হিসেব চাইবেন নরেন্দ্র মোদীর কাছে, আবার বাংলার মানুষ হিসেব চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 কাছে। বার। আমার বক্তব্য খুব পরিষ্কার, এই যে তরজাটা বিগত 5 বছর ধরে বাংলার মানুষ দেখেছেন, কিন্তু অদ্ভুত দেখুন আজকে যখন নতুন সরকার গঠন হয়েছে আবার সেই পুরনো তরজা। আমার মনে হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যে নেতারা ভোট চাইতে যাবেন তাদেরকে বলবেন ওই তালিকাটা নিয়ে আসুন, দেখতে চাই কে কাকে কত টাকা দিয়েছে, একদম। নাহলে ভোট দেবো না। Very good. এইটা কিন্তু এবার বাংলার মানুষরা কিন্তু করেন, তাহলে অবাক হব না। আমি আশিসদার কাছে যাওয়ার আগে আমি দেখাবো আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। অনেকে তো বলছেন যে এটা মোহন ভাগবতেরই বক্তব্য, তো মানে কেন আমি এই কথাটা বলছি যে মোহন ভাগবত মানে বিজেপির চালিকা শক্তি বলা হয়, যেখানে নরেন্দ্র মোদী বসে রয়েছেন দেশের মসনদে, সেখানে আরএসএস প্রধান যে বক্তব্য রাখছেন সেটা কোথাও যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদীর মতো 2 টার্ম যিনি প্রধানমন্ত্রিত্ব সামলেছেন, এতবার মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন, তাকে রাজধর্ম পড়াতে হচ্ছে হঠাৎ কেন? কি বলেছেন আমি আপনাদেরকে একটু দেখাবো, দেখুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কি বলেছেন মোহন ভাগবত। নাগপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। শপথ গ্রহণের পর এই মন্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ নয়, বিরোধীদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। নতুন সরকারকে এগোতে হবে সর্বসম্মতির ভিত্তিতে এবং মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিতে হবে। 3টি বক্তব্য ভীষণ ইম্পর্টেন্ট যা বলেছেন। আমি আশিসদার কাছে জানতে চাই, আশিসদা, প্রধানমন্ত্রী যিনি সবাইকে রাজধর্মের পাঠ দেন, প্রধানমন্ত্রী যিনি দুবার দেশের ক্ষমতা সামলেছেন, রাজদণ্ড হাতে নিয়েছেন, তাকে রাজধর্মর পাঠ দিচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার মানে প্রধানমন্ত্রী পদের থেকেও দুটো টার্ম তিনি কি কোথাও তাহলে রাজধর্ম পালন করতে পারেননি? মণিপুর নিয়ে অবস্থান স্পষ্ট করতে পারেননি? সেই কারণে কি আজকে মোহন ভাগবতকে আসরে নামতে হয়েছে? এইটার উত্তর নেওয়ার আগে একটু শোনাবো মোহন ভাগবতের বক্তব্য, শুনুন। 1 साल से मणिपुर शांति की राह देख रहा है। उसके पहले 10 साल शांत रहा, पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। 2 पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ। আশিসদা কি বলবেন? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্ক, এটা ভারী অদ্ভুত। কখনো কখনো বলেন যে রাজনীতি তারা করেন না, কখনো কখনো বলেন তারা মার্গদর্শক। বিজেপিও সম্প্রতি জেপি নাড্ডা বলেছেন যে বিজেপি এখন সাবালক হয়ে গেছে, আর আরএসএসকে দরকার নেই। ফলে মোহন ভাগবতের বক্তব্যগুলো, তার পরামর্শ কতটা বিজেপি শুনবে সেটা তো অদ্ভুত। এবং আমি বলবো যে মোহন ভাগবত যে কথাগুলো বলেছেন অত্যন্ত কঠোর ভাষায় নরেন্দ্র মোদী 2 টার্ম, বিশেষ করে লাস্ট টার্ম, তার সমালোচনা করেছেন। এই যে মণিপুর নিয়ে বোধহয় সবাই কাগজপত্র লেখা হয়েছে, আমরাও আলোচনা করেছি, এবং বিরোধীরা তো বলেইছেন যে একবারও প্রধানমন্ত্রী একেবারে তুলসী পাতা দেওয়ার মতন বাহাতে 1-2বার মণিপুরের কথা বলেছেন, কিন্তু তিনি যাননি। এবং হেভিওয়েট নেতাদের মধ্যে একমাত্র অমিত শাহ গোড়ার দিকে 7 দিন ছিলেন, তারপর অজানা কারণে আর ওই মুখই হননি। ফলে দিনের পর দিন মণিপুর জ্বলেছে। এই গতকালকেও তার মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর অ্যাটাক হয়েছে, এখনও অত্যাচার হচ্ছে। ঘর এবং বিশেষ করে কুকি মেইতি 2
ভাগে ভাগ হয়ে গেছে এবং তার সুযোগ নিচ্ছে অন্যান্য শক্তি। ফলে মণিপুরের যে কথাটা উনি বলছেন এটা তো অত্যন্ত সঙ্গত কথা। আমারও তো প্রশ্ন যে দেশের প্রধানমন্ত্রী তিনি যাবেন না কেন, বা সেই উদ্যোগটা তার দেখিনি কেন? উনি কি চেয়েছিলেন যে আগুনটা জ্বলুক? তার কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল কি, রাজনৈতিক অঙ্ক? আর এই যে বিরোধীদের প্রতিপক্ষ বলতে হবে, এগুলো খুবই কেতাবি কথা, কেউ বলে না, কেউ বলবেন না, সেটা মোহন ভাগবত নিজেও জানেন। এখানে বিরোধিতা মানে শত্রুতা, বিরোধী মানে শত্রু, এবং যেন তেন প্রকারেণ যেভাবেই হোক কোথাও বল প্রয়োগে বিরোধীদের খতম করে দেওয়া, এটাই হচ্ছে এখন আশিস দা, নীতি। আপনি যখন এই কথাগুলো বলছেন, ব্যাখ্যা করছেন, তখন সর্বরিদি আমি খুব সংক্ষেপে এক লাইনে আপনার থেকে জানতে চাইবো, এটা কিন্তু কংগ্রেসের সভাপতি এই কথাটা বলছেন না, তৃণমূলের নেত্রী বলছেন না, স্বয়ং আরএসএস প্রধান তিনি এবার বলছেন। তাকে কি করে জবাব দেবেন? কোন ভাষায় তাকে উত্তর দেবেন? তিনি আমাদের অভিভাবক, তিনি আমারও যেমন অভিভাবক, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও অভিভাবক। তিনি বলার দাবি রাখেন, এবং এক লাইনে মণিপুর সমস্যাটা এক লাইনে তো ব্যাখ্যা করা নয়, অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। এবং এখানে কুকি এবং মেয়েদিদের এদের যে লড়াইটাকে লড়িয়ে দেওয়া, এবং এই যে আফিমের চাষ, গাঁজার চাষ, ড্রাগ প্যাডালারদের একটা ভয়ঙ্কর প্রভাব, সমস্যার সমাধানের কথা বলছেন আরএসএস প্রধান। তার মানে আপনারা যে সমস্যার সমাধান করতে পারেননি, এটা অন্য কেউ বলছে না, আপনারা যাকে বলছেন পথপ্রদর্শক তিনি বলছেন। এবার কি সমস্যার সমাধান হবে? আমি এটাই জানতে চাইছিলাম। একদম। এবার কি করবেন? তো নিশ্চয়ই, এবং পথপ্রদর্শক যেভাবে পথ দেখিয়েছেন সেই পথেই আগামী দিনে আমার প্রধানমন্ত্রী হাঁটবেন। এরা পথপ্রদর্শকদের কথা মানে না। কিছুক্ষণ আগেই দিদি একটা কথা বলেছে, আমি লিখে রেখেছিলাম, বিরোধীদের কথা গুরুত্ব না দিয়ে যা কাজ করার সেটা করতে হয়। এটা যে কেউ শুনে নেবে। দিদি প্রথমেই এই কথা বলেছিলেন। তাহলে আরএসএস এর প্রধান বা দিদিদের অভিভাবক যা বলছেন আর দিদিরা যা করছেন, দুটোর মধ্যে কোনো মিল নেই, থাকতে পারে না। এখানে আমি শুধু মনে করাতে পারি যে যে কথা তারা বলেছিলেন, হান্নান মোল্লা সাহেব যা যা বলেছিলেন, প্রধানমন্ত্রী যা যা বলেছিলেন, আমরা কি এটাই ধরে নেব যে আরএসএস এর মস্তিষ্ক প্রসূত বিজেপি বলে যে শব্দটা বলা হয়, সেটাই আশিস দা একটু আগে বললেন যে সেই বিজেপি এখন আর নেই? তার মানে সেই আমলের সেই এনডিএ, যে এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই এনডিএ অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর জমানার এনডিএ আর নেই, যে কারণে অনেক সময় আলোচনা হয় সংবাদ মাধ্যমে যে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীদেরকে একঘরে করে দিয়েছে বিজেপি, নরেন্দ্র মোদীর বিজেপি। এই যে জল্পনাগুলো বারবার সামনে আসে, সেটা কি তাহলে সত্যি? বিজেপি কি সত্যি এখন আরএসএস এর বাইরে চলে গিয়েছে? নরেন্দ্র মোদীর বিজেপি কি আরএসএস এর বাইরে চলে গেছে? আমি জানি না, এটা হয়তো কয়েক ঘন্টার আলোচনার বিষয়, কিন্তু আজকে অন্তত এটুকু বুঝতে পারছি যে আরএসএস এর বক্তব্য বিজেপির অন্দরে শোনা হচ্ছে কিনা সেটা নিয়ে বিতর্ক রয়েছে। আমি আলোচনা আজকে এখানেই শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।